নমস্কার বন্ধু, জিএস গুরু পুরুলিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো কি বন্ধু, জিএস নিয়ে তোমাদের চিন্তা হচ্ছে? কারণ সামনে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে। ধুর পাগলা, চিন্তার কি দরকার? জিএস গুরু তোমাদের সাথে আছে তো, ভিডিও দেখলেই কেল্লাফ হতে। আজকে আমি তোমাদের জন্য আসন্ন যে এক্সাম রয়েছে, ফুড এসআই বা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, যে কোনো গুরুত্বপূর্ণ এক্সামই হোক না কেন, জিএস পোর্শন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং আমি সেটার সমাধান নিয়ে এসেছি আজকে জিএস গুরু। ওকে, তো যাই হোক, ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যেসব বন্ধু নতুন রয়েছে তারা অবশ্যই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি নিত্য নতুন ভিডিও ছাড়ছি, অবশ্যই সেগুলো ফার্স্ট টাইম দেখবে। ওয়াচ ফার্স্ট, রেজাল্ট বেটার। ওকে, তো যাই হোক, ভিডিও শুরু করছি। তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে, আমি প্রতিটি কোশ্চেনের এক্সপ্লেনেশনও করব কিন্তু, ঠিক আছে? দেখো, প্রথম যে কোশ্চেনটি রয়েছে, আনন্দমঠ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? তো চারটা অপশান রয়েছে: 1882, 1885, 1883, 1884। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1882। দেখো, আনন্দমঠ উপন্যাসটি কে লিখেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটাও একটা কোশ্চেন। দ্বিতীয়ত, এটা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়, এটাও একটা অ্যান্সার। এবং এই আনন্দমঠ উপন্যাসটি কোন পটভূমিকায়, অর্থাৎ কী জন্য লেখা হয়েছিল? সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় লেখা হয়েছিল। চারটা অপশান হয়ে গেল, মানে চারটা উত্তর হয়ে গেল, মানে আমি এর থেকে আর কি কি উত্তর করতে পারবো। ওকে, এবং এই আনন্দমঠ উপন্যাসটাই বন্দে মাতরম ধ্বনি কিন্তু রয়েছে, যেটা আমাদের ন্যাশনাল কি সং, ঠিক তো? তো আনন্দমঠ থেকে আমরা অনেকগুলো জানতে পেরে গেলাম কী জন্য লেখা হয়েছিল, আনন্দমঠে কী রয়েছে, আনন্দমঠ কোথায় প্রকাশিত হয়েছিল, কত সালে প্রকাশিত হয়েছিল, কে লিখেছিল। ঠিক আছে, নেক্সট দেখো, যে লিখিত সংবিধান নেই কোন দেশের? দেখো, সংবিধান মানে কি? কনস্টিটিউশন। কনস্টিটিউশন হচ্ছে যে কোনো দেশের রুলস অ্যান্ড রেগুলেশন। যেমন আমাদের ভারতের সংবিধান, ঠিক আছে? ভারতের সংবিধান হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় এবং লিখিত সংবিধান, ঠিক আছে? তো আমাদের আজকের যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে কুয়েত, নো ব্রিটেন, নো বলিভিয়া, নো তুরস্ক। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রিটেন, ঠিক আছে? তো কোন দেশের লিখিত সংবিধান নেই? কোন দেশের লিখিত সংবিধান নেই? ব্রিটেন। দেখো, এরপরে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যে ব্রিটেনের সাথে সাথে তোমাকে মনে রাখতে হবে স্পেন, ঠিক আছে? তারপরে হচ্ছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। ওকে, নেক্সট যেটা রয়েছে সৌদি আরব, সৌদি আরাবিয়া, ঠিক আছে? এই চারটা দেশের, অর্থাৎ ব্রিটেন, স্পেন, নিউজিল্যান্ড এবং সৌদি আরব, এই চারটা দেশের কিন্তু লিখিত কোনো সংবিধান নেই। যেমন আমি ধরো ব্রিটেনের গল্প যদি বলি, যে 1960 সালে কী হয়েছিল? বাদশাহ ফয়সাল কী করেছিল? ইসলামের যে ধর্মগ্রন্থ কোরআন, তাকে সংবিধান বলে ঘোষণা করে দিয়েছিল, ঠিক আছে? তো এই সব দেশের কোনো সংবিধান নেই। ভারতের সংবিধান হচ্ছে সবচেয়ে বড় লিখিত সংবিধান, জাপানের সংবিধানটা হচ্ছে শান্তিবাদী সংবিধান, চীনের সংবিধানটা হচ্ছে অস্থায়ী সংবিধান, এবং ইউএসএ এর সংবিধানটা হচ্ছে সবচেয়ে ছোট সংবিধান, ঠিক আছে? মনে থাকবে। নেক্সট দেখো রয়েছে যে 1853 সালে ভারতে রেল চালু হয়েছিল কোথার থেকে কোথায়? হাওড়া থেকে দিল্লির মধ্যে, বোম্বে থেকে থানের মধ্যে, হাওড়া থেকে বোম্বের মধ্যে, এগুলির মধ্যে কোনোটিই নয়। তো এই যে কোশ্চেনটি রয়েছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বোম্বে থেকে থানের মধ্যে। কে চালু করেছিল? 1853 খ্রিস্টাব্দে প্রথম রেলপথ চালু করেছিল তৎকালীন যিনি বড়লাট ছিলেন, লর্ড ডালহৌসি, ঠিক আছে? লর্ড ডালহৌসি, এটাও তোমরা মনে রাখবে। তারপরে হচ্ছে পরবর্তীকালে হাওড়া থেকে রানীগঞ্জ 1854। তারপর ধীরে 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 সারা ভারতবর্ষে রেলপথের বিস্তার করেছিলেন কারা? ব্রিটিশরা। নেক্সট দেখো, যে শিশুদের হাঁটতে শেখা, এটা কী ধরনের প্রতিব্রত? ঠিক আছে, দেখো এইখানে আছে যে জটিল প্রতিব্রত, সহজাত প্রতিব্রত, না অভ্যাসগত, না কোনটাই নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অভ্যাসগত। অর্থাৎ বাচ্চা কিন্তু জন্মিতে জন্মিতে হাঁটতে পারে না, বাচ্চা কী করে? অভ্যাস করে, অভ্যাস করে করে হাঁটতে শেখে, ঠিক আছে? তো প্রতিব্রত জিনিসটা কী জিনিস? যে প্রাণীদেহের নির্দিষ্ট
উত্তেজনার প্রভাবে যে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত ও অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রতিব্রত। ঠিক আছে, সহজাত প্রতিব্রত, যে জন্মাতে বাচ্চা স্তনপান করছে সেটা হচ্ছে সহজাত প্রতিব্রত। তাহলে এই যে শিশুদের হাঁটতে শেখা, কথা বলতে শেখা, এটা হচ্ছে অভ্যাসগত। ধরো আমরা কোনো একটা কাজ করছি, ডে বাই ডে করছি, ঠিক আছে, আমরা শিখে যাচ্ছি, তারপরে ধীরে ধীরে অটোমেটিক সেটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন ধরো প্যাভলভের কুকুরকে খাওয়ানো, এটাও এক ধরনের প্রতিব্রত। তো শিশুদের হাঁটতে শেখা এটা কী ধরনের প্রতিব্রত? অভ্যাসগত প্রতিব্রত। ঠিক আছে, নেক্সট দেখো, মিড ডে মিল প্রথম শুরু হয় কোথায়? দেখো, মিড ডে মিল আজকের দিনে সেই মিড ডে মিলের নাম হয়েছে পিএম পোষণ। ঠিক আছে, পিএম পোষণ 2023, এটা মনে রাখবে। তো এই প্রথম যে মিড ডে মিল আজকের দিনে সেটা পিএম পোষণ মিড ডে মিল চালু হয়েছিল কোথায়? 1960-এর দশকে তামিলনাড়ু। তৎকালীন তামিলনাড়ুর যিনি প্রধানমন্ত্রী ছিলেন কামরাজ, তিনি চালু করেছিলেন। ঠিক আছে, কোথায়? তামিলনাড়ুতে। তারপরে এই কর্মসূচিটা পুরো গ্রহণ করা হয়েছিল 1995 সালে। ঠিক আছে, তাহলে 1960-এর দশকে তামিলনাড়ুতে প্রথম মিড ডে মিল চালু হয়েছিল এবং 1995 সালে মিড ডে মিল কর্মসূচি গ্রহণ করে সারা দেশ জুড়ে মিড ডে মিলটা ছড়িয়ে দেওয়া হয়েছিল। কী জন্য? বাচ্চাদের দুপুরের খাবার দেওয়ার জন্য। ঠিক আছে, যাতে করে বাচ্চারা এখনও মিড ডে মিল দেওয়া হয় সারা দেশ জুড়ে, কত থেকে? প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত সরকারি স্কুলে। ঠিক আছে, নেক্সট দেখো, সবুজ বিপ্লবের ধারণা কোথা থেকে গৃহীত হয়? প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবুজ বিপ্লব, যাতে করে কম সময়ে অধিক ফসল উৎপাদন করা হয়, সবুজ বিপ্লব কৃষিক্ষেত্রে একটা আমূল পরিবর্তন, সেটাই হচ্ছে বিপ্লব। ঠিক আছে, সবুজ বিপ্লব, দেখো এখানে সবুজ বিপ্লব মূলত কোন চাষের সাথে যুক্ত? কোন চাষ? হচ্ছে গম চাষ। ঠিক আছে, এটাও মনে রাখবে যে কোন বিপ্লব কোন চাষের সাথে যুক্ত। তো এই সবুজ বিপ্লবের ধারণাটি কোথা থেকে এসেছিল? এটার সঠিক উত্তর হয়ে যাবে মেক্সিকো। দেখো, সবুজ বিপ্লবের যিনি জনক ছিলেন তিনি ছিলেন নরমান বোরলগ। ঠিক আছে, তিনি হাই ইয়েল্ডিং ভ্যারাইটি বা বীজ এবং কীটনাশক দিয়ে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করেছিলেন। তো এই ধারণাটা এসেছিল মেক্সিকো থেকে, এবং এটা আমাদের 60-এর দশকে ভারতবর্ষে নিয়ে এসেছিলেন MS স্বামীনাথন, যাকে কিন্তু সবুজ বিপ্লবের জনক বলা হয়, যিনি কিন্তু সম্প্রতি মারা গেলেন। ঠিক আছে, এবং এটা আমাদের পাঞ্জাব হরিয়ানার মধ্যেই তৎকালীন সময়ে সীমাবদ্ধ ছিল। নেক্সট দেখো, তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল কি? মেক্সিকো। আমরা সবুজ বিপ্লবের ধারণা কোথা থেকে পাচ্ছি? মেক্সিকো থেকে পাচ্ছি। নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে দেখো জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা বিশিষ্ট রাজ্য কোনটা? জনসংখ্যা সর্বনিম্ন। তো দেখো এখানে হচ্ছে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কোথায়? দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড। আমরা যদি অরুণাচল প্রদেশ বলি, যে পার স্কোয়ার কিলোমিটারে এখানে কিন্তু 17 জন লোক বাস করে। এটা হচ্ছে দেখো আমাদের যেমন বিহারে 1102 জন 2011 সালের সেন্সাস অনুযায়ী, যে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে, জনঘনত্ব সর্বাধিক, আর এখানে হচ্ছে জনঘনত্ব সবচেয়ে কম। ঠিক আছে, তো সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা বিশিষ্ট রাজ্য হচ্ছে কোনটা? নাগাল্যান্ড। এই নাগাল্যান্ডে দশকীয় জনসংখ্যার বৃদ্ধির হার কিন্তু -0.47%। তো এর সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড। নেক্সট দেখো, যে চোখের কোন অংশ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করে? তো দেখো, এখানে আছে চোখ। আমাদের চোখ হচ্ছে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং যেখানে কিন্তু কি থাকে? রেটিনা। ঠিক আছে, রেটিনার কাজ কি? যে রেটিনায় কিন্তু বস্তুর প্রতিবিম্ব গঠন করে, এবং রেটিনারই এই অংশগুলো রয়েছে, যখন রড কোষ, কোন কোষ, কর্নিয়া না লেন্স। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কোন কোষ। দেখো, কোন কোষের কাজ কি? কোন কোষের কাজ হচ্ছে যে বিভিন্ন বর্ণ চিনতে সাহায্য করা এবং উজ্জ্বল আলো দেখতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে রড কোষের কাজ কি? রড কোষ হচ্ছে কি করে? দেখো, মৃদু আলো শোষণ করে। কর্নিয়া কি কাজ করে? কর্নিয়া কাজ করে প্রতিসারক মাধ্যম এবং আলোকরশ্মি কেন্দ্রীভূত করা। লেন্স কি করে? যে এই যে লেন্স, এই লেন্স কি করে? যে আলোক প্রতিসরণ ঘটানো এবং রশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করা, এটা হচ্ছে লেন্সের কাজ। তাহলে এই যে চোখের কোন অংশ উজ্জ্বল আলো এবং বর্ণ শোষণ করে,
সেটা হচ্ছে কি কোন কোষ, ঠিক আছে। নেক্সট দেখো যে মানে কোশ্চেনটি রয়েছে যে নিম্নলিখিত কোনটি ভিয়েতনামের মুদ্রা, ঠিক আছে। ভিয়েতনামের হচ্ছে ডং, পিসো, ওন, ডলার, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডং। তাহলে ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং, যেটা 1978 সালে চালু হয়েছিল। এবার হচ্ছে পিসো। পিসো কোথাকার মুদ্রা? আর্জেন্টিনার মুদ্রা, ফিলিপাইন্সের মুদ্রা। ওন কোথাকার মুদ্রা? ওন হচ্ছে উত্তর কোরিয়ার মুদ্রা, ঠিক আছে। ডলার কোথাকার মুদ্রা? ডলার হচ্ছে ইউএসএ, ঠিক আছে, যেটা 1792 সালে চালু হয়েছিল। মনে থাকবে। তাহলে ভিয়েতনামের মুদ্রা, এটা সঠিক অ্যান্সার হয়ে গেল কি ডং। নেক্সট দেখো, তাহলে হচ্ছে নেক্সট কোশ্চেনটি দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল? দেখো সুজাউদ্দৌলা, ঔরঙ্গজেব, প্রথম বাহাদুর শাহ না দ্বিতীয় শাহ আলম? এটা হতো, তো দ্বিতীয় শাহ আলম, ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু দ্বিতীয় শাহ আলম, ঠিক আছে। তো এনার কাছ থেকে কিন্তু কি করেছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল। দেখো 1764 খ্রিস্টাব্দে যখন বক্সারের যুদ্ধ হয়ে যায়, তো দ্বিতীয় শাহ আলমের যে যৌথ মিলিত বাহিনী, সেখানে বাংলার সম্রাট ছিলেন, বাংলার রাজা মীর কাসিম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, এই তিনজনের মিলিত কিন্তু মানে যে বাহিনী ব্রিটিশদের কাছে পরাজিত হয়। এবং ব্রিটিশরা যেটা 1757 সালে যে শক্তিশালী হয়েছিলেন, সেটা আরও বেশি ত্বরান্বিত হয়েছিল এবং তাদের শক্তিটা আরও বেশি কায়েম হয়েছিল 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে জয়লাভের পর। ওকে, তো তারপরে কি হলো জানো, যে 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম তিনি কি করলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যাতে বিনা শুল্কে বাণিজ্য করার দেওয়ানি দিয়ে দিলেন। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় শাহ আলম, 1765 সাল। নেক্সট খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কি? ঠিক আছে, পুরুলিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ, হুগলি। দেখো তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মুর্শিদাবাদ, ঠিক আছে। মুর্শিদাবাদ হচ্ছে রেশম শিল্পের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং সারা ভারতবর্ষে মুর্শিদাবাদ জেলা হচ্ছে থার্ড রেশম উৎপাদনে, সারা ভারতবর্ষে থার্ড, এটা মনে রাখবে, ঠিক আছে। মুর্শিদাবাদের কাসিম বাজার ব্রিটিশ আমলে সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা রেশম কেন্দ্র ছিল। পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত, লাক্কা শিল্পের জন্য বিখ্যাত, এবং এখানেই কিন্তু আমাদের মালভূমি অঞ্চলের মানে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরু অবস্থিত, ঠিক রয়েছে। নেক্সট দেখো কোচবিহার, আমাদের একেবারে পূর্ব প্রান্তের মানে যে কী হচ্ছে জেলা, যেটা হচ্ছে 1950 সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল, এবং এই কোচবিহার কিন্তু তামাক চাষের জন্য বিখ্যাত, মনে থাকবে, ঠিক আছে। তাহলে এই রেশম শিল্পের জন্য বিখ্যাত হয়ে গেল কি মুর্শিদাবাদ, এবং হুগলি হচ্ছে পাট শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট দেখো, সিমলিপাল অভয়ারণ্য কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট না উড়িষ্যা? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু উড়িষ্যা। তাহলে সিমলিপাল অভয়ারণ্য কোথায় রয়েছে? সিমলিপাল অভয়ারণ্য রয়েছে উড়িষ্যাতে, ঠিক আছে। তো এটা মনে রাখবে এবং বাকিগুলো দেখে নাও। দেখো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে কি রয়েছে দেখো, উত্তরপ্রদেশে যেটা রয়েছে চন্দ্রপ্রভা, উত্তরপ্রদেশে যে অভয়ারণ্য রয়েছে তার নাম হচ্ছে চন্দ্রপ্রভা, গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। হরিয়ানাতে যেটা রয়েছে সেটা হচ্ছে কালেশ্বর, 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 ভিন্দাবাস, সরস্বতী, ঠিক আছে। গুজরাটে রয়েছে গির অরণ্য, ঠিক আছে। এগুলো তোমরা মনে রাখবে। বাকি যে অভয়ারণ্যগুলো এবং মানে উত্তরপ্রদেশে কি রয়েছে চন্দ্রপ্রভা, হরিয়ানাতে রয়েছে কালেশ্বর, বিন্দাবাস, সরস্বতী, গুজরাটে রয়েছে গির অরণ্য, ঠিক আছে, এবং উড়িষ্যায় রয়েছে সিমলিপাল, ভিতরকণিকা, নলবন, এরকম করে অনেকগুলোই রয়েছে, ঠিক আছে। লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা হচ্ছে দেখো সোশ্যাল সার্ভিস লীগের প্রতিষ্ঠা কে? এটা হচ্ছে দন্তন্য হবে এটা, হ্যাঁ, এন যোশী, ন রাম বাজপেয়ী, ন ভগৎ সিং, ন স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। তো
তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এন এম যোশী। ঠিক আছে, এন এম যোশী মতলব নারায়ণ মালাহার যোশী। ঠিক আছে, ইনি 1911 সালে কি করেছিলেন দেখো, যে এই নারায়ণ মালাহার যোশী 1911 সালে বোম্বাইয়ে সোশ্যাল সার্ভিস লীগের প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন? যেন কি কি আছে, সামাজিক তথ্য সংগ্রহ করা ও অধ্যয়ন করা এবং মানে তার এগেনস্টে জনমত গঠন করা। ঠিক আছে, এরপরে দেখো বাকি অপশানগুলো তোমরা দেখো। রাম বাজপেয়ী তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না। ভগৎ সিং তিনি কি করেছেন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং তিনি সবচেয়ে পপুলার করেছিলেন কি একটা কমেন্ট আর কি, যেটা তোমরা সবাই জানো, ইনকলাব জিন্দাবাদ। ওকে, আর স্বামী বিবেকানন্দ তিনি ছিলেন কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সাথে যুক্ত। তো এর সঠিক উত্তর হয়ে গেল এন এম যোশী, 1911 সালে বোম্বাই প্রতিষ্ঠা করেছিলেন। তো যাই হোক বন্ধু, আজকের এই আলোচনা সত্যি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে এবং আশা করি তোমাদের ভিডিওটি খুব কাজে লাগবে আসন্ন পরীক্ষাতে। থ্যাংক ইউ।